দিল্লির এক প্রান্তে গলির ভেতরে একটা নবনির্মিত বাড়ি। তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি আমি। অর্জুনের বয়স 18। পুরনো বাড়ি ভেঙে আমরা নতুন বাড়ি বানাচ্ছিলাম। বাবা মা পুরনো বাড়িতেই থাকতেন। আমি একা থাকতাম নতুন বাড়ির একটি সাময়িক ঘরে রাতের সময় পাহারার জন্য। সেই সময় পাশের বাড়ির একমাত্র মানুষ ছিলেন অঞ্জলি কাকিমা, বয়স 35। খুব বেশি মেকআপ করতেন না, অথচ মুখে এমন এক টান ছিল যেন এক নিঃশ্বাসে তাকিয়ে থাকা যায়। আমার মা একদিন এসে কাকিমার সাথে আলাপ করিয়ে গিয়ে বললেন, অঞ্জলির একটু খেয়াল রাখবে, কোনো দরকার হলে যেন তোকে ডাকে। প্রথম সন্ধেটা কাকিমা এসে আমার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ভয় লাগছে না তো একা? আমি মুচকি হেসে বললাম, ভয় পেলে তো থাকতাম না কাকিমা। সেদিনই প্রথম অনুভব করলাম এই একাকিত্বের ভেতরে কেউ আমার জন্য দরদ নিয়ে এসেছেন। পরদিন রাতে হালকা বৃষ্টি নামল। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। আলো বলতে শুধু চার লাইটের ম্লান আলো। কাকিমা এসে দাঁড়ালেন দরজার পাশে, ভেজা শাড়িতে। কান থেকে ওড়না সরে একপাশে ঠেকেছিল। অর্জুন, আজ একটু বসতে পারি তোমার কাছে? হ্যাঁ কাকিমা, আসুন না, আমি বললাম। বসে পড়লেন টেবিলের পাশের খাটে। আমি বই খুলে রেখেছিলাম, তাতে মানবদেহের ছবি। হেসে উঠলেন কাকিমা, তুমি এসব পড়ো এইটুকু বয়সে? আমি মাথা নামিয়ে বললাম, পড়তেই হয়তো, সব অঙ্গ নিয়ে পড়া। মানব শরীর তো আশ্চর্য। কাকিমা নিঃশব্দে বললেন, মানব শরীর সত্যি খুব রহস্যময়, তাই না? তার চোখে কেমন এক অদ্ভুত জ্যোতি খেলে গেল। আমার বুকের ভেতর তখন অজানা এক ঢেউ খেলছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু চার লাইটের আলোয় দেখা যাচ্ছিল তার মুখ, ভেজা চুল আর বুকের উপর চড়ানো শাড়ির ভাঁজ। আমি তাকিয়েছিলাম খুব সরল চোখে, অথচ ভিতরে সব কিছু তোলপাড়। কাকিমা হয়তো বুঝতে পারলেন, নরম গলায় বললেন, অর্জুন, তোমার মনে অনেক কথা জমে আছে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, হয়তো বলা হয় না কাকিমা। তিনি এগিয়ে এসে আলতো করে আমার গাল ছুঁয়ে বললেন, আমি শুনব যখন বলবে। আমার মনে হলো বহুদিন পর কেউ আমাকে বুঝতে চাইছে। হাত বাড়িয়ে আমি তার হাত ধরলাম, একটা উষ্ণ হাত, যেখানে কোনো কামনা নেই, শুধু ছিল ভরসা, উষ্ণতা এবং এক অদ্ভুত বোঝাপড়া। রাত তখন প্রায় 2। ঘরের দরজা আধ খোলা। বাতাসের ঝাপটা জানালার পর্দাকে দুলিয়ে দিচ্ছে। আমার পাশে বসে থাকা অঞ্জলি কাকিমা নিঃশব্দে কাঁপছিলেন। না ঠান্ডারই নয়, এই কাঁপুনি যেন অনেক দিন জমে থাকা অভিমান, বিষণ্ণতা, ক্লান্তির। আমি ধীরে ধীরে তার গালে হাত রাখলাম। তার মুখটা আমার দিকে ভিড়ল, চোখ দুটো লাল, কিন্তু তাতেও এক ধরনের কোমল দীপ্তি। তুমি ভাবছ নিশ্চয়ই আমি কেন এত কাছে এলাম, তাই না? ভাবছি না কাকিমা, শুধু চাই আপনি স্বস্তি পান। অর্জুন, তোমরা যখন ছোট ছিলে তখন আমি ভাবতাম আমার জীবন হয়তো অনেক সুন্দর হবে, ভালোবাসা পাব, সংসার সাজাব। তিনি থামলেন, একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কিন্তু ভিকি কাকেকে তো তুমি চেনো, একরকম লোক দেখানো মানুষ। বাইরে যত আদর্শ, ভেতরে ততটাই ভাবা। আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। তিনি কি আপনাকে ভালোবাসেন না? ভালোবাসা, সে তো অন্য নারীর সাথে সম্পর্ক রেখে ঘুরে বেড়ায়। ঘরে ফেরে কোনোদিন জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি। একটু একটু থেমে কাকিমা আমার দিকে তাকালেন। তুমি জানো, এরকম এক একটা রাত আসে যখন মনে হয় কেউ যদি থাকতো পাশে, একটু শুধু জড়িয়ে ধরতো, বলতো তুমি একা নও। আমি নিঃশব্দে এগিয়ে এসে তাকে আলিঙ্গন করলাম। তিনি ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখলেন। অর্জুন,
তুমি ঠিক করছো না তো আমাকে এতটা কাছে টেনে। কিছুই ভুল নাই কাকিমা, আমি শুধু চাই আপনি বুঝতে পারেন, আপনাকে কেউ বুঝতে চায়। আমার কাঁধে মাঠ রেখে চুপ করে রইলেন। আমার হাতগুলো তার পিঠ ছুঁয়ে রইল, উষ্ণ স্থির। ধীরে ধীরে কাঁপন থেমে গেল। এই প্রথম বুঝতে পারলাম, কাউকে ভালোবাসা মানে শুধু শরীরের টান নয়। ভালোবাসা মানে কাউকে এমনভাবে আগলে রাখা যাতে তার মনটা একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর কাকিমা আলতো করে আমার মুখে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি না থাকলে আমি হয়তো আজ কান্না থামাতেই পারতাম না। আমি হেসে বললাম, আমিও তো আপনাকে ছাড়া এত দূর একা আসতে পারতাম না। কিছু সময় একে অপরের গায়ে মাথা রেখে চুপচাপ বসেছিলাম। হৃদয়ের গতি, নিঃশ্বাসের আওয়াজ, আর ছিল এক অদ্ভুত মানসিক টান, যা কোনো কথা ছাড়া সব বলে দিতে পারত। হঠাৎই বাইরের কুকুরের ডাকে কাকিমা চমকে উঠলেন। এবার যাই, লোকে মুখে কিছু উঠলে। কিন্তু আসবেন তো? কাকিমা, তুমি ডাকলে তো আসতেই হবে। আমি আজ নিজেকে তোমার মাঝে খুঁজে পেয়েছি। তিনি ধীরে ধীরে বেরিয়ে গেলেন। অন্ধকারে আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম তাকে। চাঁদের আলোয় ভেজা চোখ, কিন্তু হালকা হাসি মুখে। সেদিন কলেজে হঠাৎ একটাই ছুটি হয়ে গেল। রোদ্রাটা বেশ কোমল ছিল। বাইরে একটা হালকা হাওয়া বইছিল, যেমনটা সাধারণত বসন্তের শেষ ভাগে হয়। বাড়ি ফিরতেই দেখলাম পাশের বারান্দা থেকে কাকিমা ডাকলেন, অর্জুন, আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ কাকিমা, আজ ক্লাস কম ছিল তাই চলে এলাম। তিনি একটু থেমে বললেন, তাহলে এসো। দুপুরের খাবার একা একা ভালো লাগছিল না। রান্না করেছি তোমার পছন্দ মতো, খাসির মাংস আর পোলাও। সত্যি? আমি হেসে উঠলাম। তার হাসিটাও তখন ভীষণ কোমল লাগল, যেন একদম ঘরের আপন মানুষ ডাকছে। রান্নাঘরটাতে ঢুকতেই চোখে পড়ল কাকিমার পরনে হালকা রঙের একটা সালোয়ার কামিজ, চুল পেছনে বেঁধে রাখা, গাল দুটো হালকা ঘেমে চোখ চোখ করছে। তুমি হাত মুখ ধুয়ে এসো আগে, তিনি বললেন। আমি ধুয়ে এসে মাটির ছোট্ট চৌকিতে বসতেই তিনি আমার সামনে খাবার সাজিয়ে দিলেন। পাশে বসে বললেন, আমারও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তুমি আসবে ভেবে রান্না করলাম। আমি একটু থমকে বললাম, আপনি কি জানতেন আমি আসব? মন বলছিল, হয়তো আজ অর্জুনকে দরকার হবে আমার। আমি হেসে ফেললাম। কাকিমার দিকে তাকাতেই চোখে পড়ে গেল ওনার গলার নিচে কয়েক ফোঁটা ঘামের বিন্দু। কেমন এক অদ্ভুত টান কাজ করছিল মনে। তিনি দেখলেন আমি তাকিয়ে আছি। কিরে, গরমে ঘেমে গেছি তাই না? কাকিমা, মানে আপনি ক্লান্ত দেখাচ্ছেন। তুমি থাকলেই সব ক্লান্তি ভুলে যাই অর্জুন। তার গলা একটু কাঁপছিল। হঠাৎ আমার হাতটা আলতো করে ধরলেন। তুমি জানো, তোমাকে কাছে পেলে মনে হয় আমি আবার মেয়েবেলা ফিরে পাই। আমি একটু চুপ করে গেলাম। আমার হাত তার হাতে। সেই হাত থেকে শরীরের দিকে যেন উষ্ণতার ঢেউ ছড়িয়ে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে বললেন, অর্জুন, তোমাকে প্রথম দেখার দিন থেকেই মনে হয়েছিল এই ছেলেটা আমার নিঃসঙ্গতা বুঝবে। জানি না কেন। আমি মুখ তুলে বললাম, কারণ আমি নিজেও একা, আর একাকিত্বকে বুঝি খুব গভীরভাবে। এক মুহূর্ত চুপ। তারপর তিনি হঠাৎ আমাকে আলিঙ্গন করলেন। সেই আলিঙ্গনটা ছিল না কোনো কামনার, ছিল শুধু এক ভরসার, নির্ভরতার আর ভালোবাসার শ্বাস ভর্তি স্পর্শ। তার গায়ের ঘ্রাণ, তার হৃদয়ের ধুকফুকানি, সবকিছু যেন আমাকে চুপচাপ বলে দিচ্ছিল, তুমি আমার, আর আমি তোমারই মতো। কিছুক্ষণ পর তিনি মুখ তুলে বললেন, চলো খাওয়া শেষ করি, তারপর একটু ঘুমাবো। আপনি ঘুমাবেন এখানে? তুমি থাকলে আমার ঘুম ভালো হয় অর্জুন। তিনি হেসে ফেললেন। আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে। ভেতরে মনে হচ্ছিল, এই মানুষটার ভেতরের ঝড় আমি কি একটু হলেও প্রশান্তি হতে পারছি।
বিকেলটা ছিল শান্ত, কিছুটা বিষণ্ণ। সন্ধ্যের আলো তখনও জানালার ভাগ গলে ঘরে ঢোকেনি। অর্জুন ফিরছিল বাজার থেকে, হাতে কাকিমার জন্য কিছু ফল আর ওষুধ। দুপুরে খবর পেয়েছিল কাকিমা একটু অসুস্থ। মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ঘরের মেঝেতে। বড়জোর 1-2 মিনিট অচেতন ছিলেন, কিন্তু অর্জুনের ভেতরটা কেমন যেন হিম হয়ে গিয়েছিল। ঘরের দরজাটা খোলা পেয়েই সরাসরি ভেতরে ঢুকে পড়ল সে। কাকিমাকে দেখল খাটে আছোয়া অবস্থায়, এক হাতে কপাল চেপে ধরে আছেন, চোখে মুখে ক্লান্তির ছায়া। তবু একটুকু হাসি ফুটে উঠল ওনার ঠোঁটে অর্জুনকে দেখে। তুমি এলে, ভাবলাম বুঝি ব্যস্ত হয়ে পড়বে। অর্জুন ব্যাগ থেকে ফল আর ওষুধ বের করে পাশের টেবিলে রাখল। তারপর চুপচাপ বসে পড়ল কাকিমার পাশের চেয়ারে। কাকিমার কপালের ঘামে ভেজা চুল সরিয়ে দিতে গিয়ে অর্জুনের হাত হঠাৎই কাকিমার গালে ছুঁয়ে গেল। এক মুহূর্তের জন্য দুজনের চোখ আটকে গেল একে অপরের দৃষ্টিতে। তোমার ছোঁয়া আজ অনেক শান্তি দিল রে অর্জুন, কাকিমা ফিস ফিস করে বললেন। অর্জুন জানে না কেন বুকের ভিতর কেমন করে উঠল। এক ধরনের দমবন্ধ করা ভালোবাসার স্পর্শ ছড়িয়ে পড়ল মুহূর্তে। কাকিমার গলার সেই নরম স্বর আর চোখের গভীর চাহনি, সব মিলে অর্জুনের মনের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমার মনে হয় তুমি পাশে থাকলেই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। অর্জুন একটু হেসে বলল, আপনি তো এমন বলেন না কখনো, আজ এতটা আবেগী কেন? কাকিমা চোখ নামিয়ে বললেন, বয়সের সঙ্গে সঙ্গে মানুষ একটু নরম হয় রে, আর যখন বুঝতে পারে কেউ নিঃস্বার্থে ওটা আছে, তখন ভেতরের দেয়ালগুলো একটু একটু করে গলে যায়। একটু থেমে আবার বললেন, আমার শরীর দুর্বল ঠিকই, কিন্তু মনটা আজ শান্ত, তুমি আছো বলে। অর্জুন নিঃশব্দে কাকিমার হাত ধরল। সেই হাতের উষ্ণতা, সেই নরম আঙুল যেন কত কথা বলে দিল। মুহূর্তে কাকিমা তাকিয়ে রইলেন অর্জুনের মুখের দিকে। অর্জুন অনুভব করল এই নৈশবতা, এই নরম ছোঁয়া, এই মুহূর্ত, এর নাম হয়তো নিঃশব্দ ভালোবাসা। কোনো চুমু নয়, কোনো প্রকট আলিঙ্গন নয়, তবু সে বিকেলের আলোয় ঘরের ভিতর জড়িয়ে রইল এক অদ্ভুত গভীর টান। অর্জুন জানে না এই অনুভবের নাম কি। কাকিমার পাশে বসে থাকা সেই বিকেলটা তার জীবনের সবচেয়ে গভীর বিকেল হয়ে থাকবে। ঘরটা নিঃশব্দ, জানালার পর্দা নড়ছে না, কাকিমার নিঃশ্বাসের শব্দ কেবল কানে ভাসে। অর্জুন পাশে বসে আছে, দুটো হাত কাকিমার শুষ্ক হাতের উপর রাখে। কাকিমা চোখ মেলে তাকান, সেই দৃষ্টিতে ক্লান্তি, কিন্তু এক ধরনের প্রশ্রয় মেশা আছে। অর্জুন বুঝতে পারে আজ তার উপস্থিতি কাকিমার কাছে শুধু প্রয়োজন নয়, আবশ্যকতা। তুমি একটু থাকো অর্জুন, স্বরে কোনো অভিযোগ নেই, বরং এক নিঃশব্দ প্রার্থনা। অর্জুন মাথা নাড়ে। সে বুঝতে পারছে না ঠিক কী করা উচিত, কি বলা উচিত, শুধু অনুভব করছে এই অসুস্থতা যেন কাকিমার শরীরে সীমাবদ্ধ নয়, তার চোখে মুখে আর ঠোঁটের কোণে জমে থাকা যন্ত্রণাগুলো যেন বহু বছরের নিঃশব্দ একাকিত্ব। হঠাৎ কাকিমা অর্জুনের হাতটা নিজের বুকে চেপে ধরেন। আমার খুব ব্যথা করে অর্জুন, ভীষণ কষ্ট হয়। অর্জুন থমকে যায়, তার হাতটা নড়তে পারে না, বুকের ভেতর ছেদ করে লাগে। কাকিমার মুখটা কাছে, খুব কাছে, মনে হয় শরীর নয় আত্মা ছুঁয়ে যেতে চাইছে সে। কাকিমা চোখ বুজে ফিসফিস করে বলেন, জানো, এমন কষ্টের সময় কেউ পাশে থাকলে বেঁচে থাকা সহজ হয়ে যায়, কেউ না থাকলে মনটাও হঠাৎ করে দম বন্ধ হয়ে আসে। অর্জুন আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হাতটা তুলে কাকিমার মাথায় রাখে, ধীরে ধীরে চুলে বিলি কেটে দেয়। কাকিমা কিচ্ছু বলেন না, শুধু চোখ বুঝে অর্জুনের কাঁধে মাথা রাখেন।